সচিবালয় ঘেরাও নিয়ে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই লক্ষ্য, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জনগণ চাইলেই দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তী সরকার। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, খাবার ও সুপেয় পানির তীব্র সংকট, নেই নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা। বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে হাসিনা আজিজ সহ 14 জনের বিরুদ্ধে মামলা, গণ অভ্যুত্থান ঘিরে সহিংসতায় আরো 7 হত্যা মামলা। এবং টেস্টে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়, বিপ্লবী ছাত্র জনতাকে উৎসর্গ, ম্যাচ সেরার অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। সদস্যদের আন্দোলনের কারণে টানা 10 ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে রাত 8টার দিকে ফেসবুক পোস্ট দিয়ে সচিবালয়ে নিজেদের অবরুদ্ধ থাকার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হয় এবং সবশেষে আনসার সদস্যদের ছত্রভঙ্গ করে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা। সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, সচিবালয় থেকে কর্মকর্তারা সবাই কি নিরাপদে বের হতে পেরেছেন কিনা? আসলে ঠিক সকাল থেকে কিন্তু আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার অবরুদ্ধ করে রয়েছে সচিবালয়ের সবকটি গেট, এবং তাদের দাবি ছিল যে তাদের চাকরি যেন জাতীয়করণ করা হয়। ঠিক বিকেল 5টার দিকে যখন আসলে আপনার যারা সচিবালয় যারা কর্মকর্তা কর্মচারী প্লাস উপদেষ্টা যারা রয়েছেন তারা আসলে যখন বের হবেন তাদেরকে বের হতে দেননি, এবং সেই সাথে সাথে সচিবালয়ের কোনো কর্মকর্তা কর্মচারীকে আসলে তারা বের হতে দেননি, এবং সাথে সাথে আপনার যে গাড়ি কোনো একটা গাড়িও কিন্তু তারা আসলে কোনো গেট থেকে বের হতে দেননি। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে ঠিক সন্ধ্যা নাগাদ আপনার সমন্বয়ক হাসান আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে শিক্ষার্থীদেরকে আপনার সচিবালয়ের দিকে মার্চ করার জন্য, এবং তারপর থেকে কিন্তু আসলে রাজু ভাস্কর্যে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়, এবং সেইখান থেকে কিন্তু তারা মার্চ করে আপনার এই সচিবালয়ের সামনে আসে, এবং সচিবালয়ের সামনে আসার পরে এক ধরনের একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় আপনার আনসার সদস্যদের সাথে। পরবর্তীতে আনসার সদস্যরা এখান থেকে চলে যায়, এবং শিক্ষার্থীরা কিন্তু পুরো জায়গাটাই কিন্তু আসলে অবস্থান নিয়ে নেয়, এবং এখন আসলে পুরোপুরি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে সচিবালয় সবকটি গেট। এবং সেই সাথে সাথে কিন্তু আপনারা সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন ঠিক 5.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে এই মাত্র আপনার তারা বের হয়েছেন, এবং তারা কিন্তু আপনারা একে একে তারা প্রায় নিরাপত্তার সহিত কিন্তু তাদেরকে বের করে রয়েছে। এখানে কিন্তু সেনাবাহিনী রয়েছে এবং পুলিশের সদস্যরা রয়েছেন, সেই সাথে সাথে কিন্তু আপনার যারা আপনার র্যাবের যে সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। মোট কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ সরব উপস্থিত রয়েছেন, এবং সেই সাথে সাথে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে এসে পড়েছেন, এবং তারা কিন্তু এখানে আপনার সচিবালয়ের প্রতিটি গেটে কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। তারা এখনো রয়েছেন। তারা বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারকে আসলে বেকায়দায় ফেলার জন্য এই বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে আসলে প্রায় সচিবালয় ঘেরা দেওয়া হচ্ছে, এবং এটিকে আসলে তারা রুখতে তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং উপদেষ্টারা যেন নির্বিঘ্নে বেরিয়ে আসতে পারেন। সচিবালয় যারা কর্মচারী রয়েছেন তারাও যেন আপনার নির্বিঘ্নে কিন্তু আসলে আপনারা এখানে বেরিয়ে আসতে পারেন, সেই কারণে কিন্তু তারা কিন্তু আসলে আপনার এখানে অবস্থান নিয়েছেন। এবং সেই সাথে সাথে কিন্তু আপনারা আমরা কিছুক্ষণ আগে যারা অবরুদ্ধ ছিলেন তাদের সাথে কথা বলেছি, কর্মকর্তা কর্মচারী তারা বলছেন যে আসলে কোনো ধরনের আসলে তারা একটা ভীতির মধ্যে ছিল, যদিও শিক্ষার্থীদের তারা সাধুবাদ জানিয়েছেন যে তাদেরকে আসলে নিরাপত্তার সহিত আসলে তারা বের করে দিয়েছে। এবং আমরা অনেক সচিবরা দেখেছি তারাও আসলে এতক্ষণ আটক ছিলেন, ভিতরে অবরুদ্ধ ছিলেন, এবং তারাও আসলে বের হয়েছেন, যদিও এখনো পর্যন্ত কিন্তু আপনার কোনো গাড়ি তারা বের করতে পারেননি, কিন্তু সবাই আসলে পায়ে হেঁটে বেরিয়ে গেছেন। এবং পায়ে হেঁটে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এবং তারা কিন্তু পায়ে হেঁটে কিন্তু আসলে তারা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এখন কিন্তু আসলে সচিবালয়ে এখন আর কেউ তেমন একটা বেশি উপস্থিতি নেই, এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন সেই সাথে কিন্তু আপনার যারা শিক্ষার্থীরা এখনো রয়েছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু এখনো আসলে এখানে অবস্থান নিয়েছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু আপনার
তাদের কিন্তু আপনারা তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে কোনোভাবেই যেন এই অন্তর্বর্তী যে সরকার রয়েছেন তাকে যেন আপনার কোনো ধরনের বেকায়দায় না ফেলতে পারে এবং তাদেরকে সুযোগ দেওয়া হোক, সময় দেওয়া হোক এবং সংস্কার করার যে দাবিগুলো রয়েছে সেটি আসলে তারা আস্তে আস্তে পরবর্তীতে মানা হবে। কিন্তু সেই কারণে যে আসলে অবরুদ্ধ করে রাখা এই বিষয়টিকে আসলে প্রতিহত করার জন্যই কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে আসলে আপনারা এই ধরনের যে আসলে যাতে অবরুদ্ধ করে না রাখা হয় এবং সেই সাথে সাথে কিন্তু আপনার শিক্ষার্থীরা আসলে আনসার সদস্যদেরকে সরিয়ে দিয়েছেন এবং কোনো আনসার সদস্য এখানে নেই এবং আপনারা তারা কিন্তু আপনার আর বলছেন যে শিক্ষার্থীরা এখানে চারিদিক থেকে প্রতিটা গেটে তারা আসলে অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীর সাথে আপনার নিরাপত্তা সহকারে সব সদস্যদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সচিবালয় তাদেরকে বের করে দিয়েছেন এবং সচিবালয় যারা রয়েছেন তাদেরকে কিন্তু সবাইকে আসলে একে একে নিরাপত্তার সাথে বের করে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যার যা দাবি আছে তা লিখিতভাবে জানাতে এ সময় সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে সরকারের দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচন কখন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। বিদেশি সংবাদকর্মীদের এদেশে আসার পর যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, ইতিমধ্যে আমরা তা তুলে নিয়েছি। বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবেন। বিদেশি সংবাদকর্মীদের এদেশে আসার পর যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের 17 দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা একযোগে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবং বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করে। তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। বক্তব্যের শুরুতে দেশের বন্যার্তদের সহায়তায় ত্রাণ তৎপরতা সহ পুনর্বাসনে একযোগে কাজ করার কথা জানান প্রধান উপদেষ্টা। সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। এরপর ধাপে ধাপে তুলে ধরেন বিগত সরকারের সময় দেশের প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে বিদ্যমান বৈষম্য দূর করতে পরিকল্পনা জানান তিনি। নিত্যপণ্যের দাম কমানো, বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল আচরণ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তা মতনৈক্যের কারণে হাতছাড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। ছাত্ররা বর্তমান সরকারের নিয়োগকর্তা উল্লেখ করে তিনি বলেন, আপাময় জনসাধারণ সরকারকে সমর্থন করেছে। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়।
আমরা কখন যাব? নতুন বাংলাদেশ গড়তে সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের কথা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। বিভিন্ন সেক্টরে বৈষম্যের শিকার হওয়া মানুষের দাবি নিয়ে সড়কে আন্দোলনে না নেমে লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। সরকার দেশের সংস্কারে কাজ করছে জানিয়ে আলোচনার মাধ্যমে সরকারের করণীয় নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হয়। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এদিকে নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। এই সময় বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে নির্দেশ দেন তিনি। বিদেশি সংবাদকর্মীদের এদেশে আসার পর যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, ইতিমধ্যে আমরা তা তুলে নিয়েছি। বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবেন। বন্যা পরিস্থিতির খবর। কুমিল্লায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গোমতী নদীর ভাঙনে প্লাবিত হয়েছে অন্তত 270টি গ্রাম। ফেনীতেও কমতে শুরু করেছে পানি, তবে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। নোয়াখালী ও লক্ষ্মীপুরেও বেড়েছে দুর্ভোগ। এদিকে ভোলা, মৌলভীবাজার ও রাঙামাটিতে পরিস্থিতি উন্নতির দিকে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়তে থাকায় বাঁধের অন্তত 29টি স্থানে ফাটল দেখা দিয়েছে। গোমতীর ভাঙনের ফলে অন্তত 270টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙন কবলিত গ্রামের অন্তত 30,000 পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও এখন ওই আশ্রয় কেন্দ্রগুলো নিরাপদ নয়। সোনার বাংলা কলেজের একতলা নিচে যারা আছে হেরারকে উদ্ধার করেন, কারণ বেশ যদি উদ্ধার না করেন তাহলে এখন মনে করেন যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। স্কুল কোনো জায়গা দিতে আছে না, আমরা স্টেশন পরবাস থাকতেছি বাচ্চাটি লইয়া। এখানে প্রকৃতভাবে দরকার এখন নৌকা অথবা বোট, যেভাবে পারেন এখানে এই এলাকায় নৌকা নিয়ে আসতে হবে। নোয়াখালীতে মোট 826টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1.5 লাখ বানভাসী। ব্যক্তি উদ্যোগ ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন বানভাসী মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করছে। পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে, সেই জন্য আমরা এখানে মহিলা কলেজে আসছি। এখানে আমরা ভালো আছি, খাবার পাইতেছি 3 বেলা। আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, আমরা এই জন্য আশ্রয়কেন্দ্রে আসছি। আমরা ভালো আছি, আমরা খাবার দাবার পাইতেছি, আমাদের কোনো সমস্যা হইতেছে না। ব্রাহ্মণবাড়িয়ায় গত 48 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি 35 সেন্টিমিটার কমে বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে টানা 10 দিন পর উপকূলীয় জেলা ভোলায় কমতে শুরু করেছে জোয়ারের পানি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বন্যার পানি গত 24 ঘন্টায় মেঘনার দৌলত খান পয়েন্টে 36 সেন্টিমিটার এবং তজুমউদ্দিন পয়েন্টে বিপদসীমার 57 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘরের ভিতরে পানি উঠতে গেলে ঘরে কোনো রান্না বান্না করা যায় না, আসমুখ গেলে অনেক কষ্ট, বুঝছেন। আমরা এই যে আজকে কতদিন জ্বরে পানিতে ডুবে রয়েছি, কোনো আমার ঘরে কোনো এলাকা নাই না, সরকারে কোনো আমার ঘরে কোনো কিছু সাহায্য করে না। এই আমরা খাওয়ার জন্য মানুষের অনেক কষ্ট, কোনো আমরা ভাত রান্না পানি দিনকে চিরাই না খায় রয়েছি। মৌলভীবাজারের 7টি উপজেলায় 1টি পৌরসভা ও 48টি ইউনিয়নে 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। জেলার 84টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000 মানুষ। কিভাবে খাইমু আর কিভাবে চলমু একমাত্র কেউ কইতো না, আল্লাহ ছাড়া।
খাইতে পারতাম না, বাজার করতে পারতাম না, পানিলে 8,000 না, বড় কষ্টের মাঝে আছি আমরা। প্রত্যেকটি ওয়ার্ডই পানিবন্দী হয়ে গেছে। এদিকে গত 2 দিন বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে প্লাবিত হওয়া কিছু গ্রামে এখনো বন্যার পানি রয়ে গেছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এদিকে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নূপুর মাহমুদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ফেনী সহ বন্যা কবলিত জেলায় পরিস্থিতি উন্নতির দিকে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সরকার থেকে এবং ব্যক্তিগত পর্যায় থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সমন্বয়হীনতার খবর আমাদের কাছে আসেনি। জেলা প্রশাসকগণ এবং স্থানীয় সেনাবাহিনী যারা কর্মরত রয়েছেন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন, তারা ওখানে একসাথে সমন্বয় করে কাজ করছেন। কোথাও সমন্বয়হীনতার কোনো খবর আমাদের কাছে আসেনি এ পর্যন্ত। দেশের সব দুর্গত জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত আছে জানিয়ে তিনি 11 জেলায় বরাদ্দের চিত্র তুলে ধরেন। পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে সবাইকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেন সচিব। পানি নেমে যাওয়ার পরেই অনেক সময় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে। এই ব্যাপারে আমরা সতর্ক করেছি এবং প্রত্যেককে নিরাপদ পানি ব্যবহার করার জন্য অনুরোধ করেছি এবং এক্ষেত্রে গবাদি পশু থেকে শুরু করে সবাই যাতে নিরাপদে থাকে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। এর আগে সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান। গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে বৃষ্টিপাত কমায় পানি নামছে বলে জানান এ আবহাওয়াবিদ। উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আমাদের যদি বিগত 24 ঘন্টায় আমরা দেখি যে ফেনী, কুমিল্লা এবং তার যে উজানে ভারতের ত্রিপুরা অংশে ভারী বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণে হয়নি। ফলে ত্রিপুরার দেশের উজান এবং ত্রিপুরাতেও নদ নদীর পানি সমতল কমছে এবং ফেনী এবং কুমিল্লার নদ নদীর পানি সমতল বর্তমানে কমার দিকে আছে। আগামী 24 ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। পিলখানা বিদ্রোহ মামলার আসামি সাবেক বিটিআরের ডিএডি আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করা হয়েছে। এছাড়া সাবেক সেনাপ্রধান আব্দুল আজিজ, শেখ সেলিম, নানক, মির্জা আজম সহ মোট 13 জনের নামে হত্যা মামলা হয়েছে। মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় কারাগারে ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার ছেলে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় সকালটা শুরু হয়েছিল তৎকালীন বিডিআরের বার্ষিক বিশেষ আয়োজন দিয়ে, কিন্তু শেষ হয় রক্ত, লাশ আর বারুদের গন্ধে। 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় দাবি আদায়ের নামে তাণ্ডব চালায় কিছু বিডিআর সদস্য। প্রাণ হারায় তৎকালীন মহাপরিচালক সহ 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিক। ওই বিদ্রোহের ঘটনায় করা মামলার আসামি বিডিআরের উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যু হয়। এই ঘটনায় তার ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘদিনের একটা পরে আমরা মামলা করতে পারছি, এজন্য আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তার অভিযোগ বিদ্রোহের ঘটনার মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় মামলায় ফাঁসিয়ে 2010 সালের 29 জুলাই শরীরে ইনজেকশন পুশ করে হত্যা করা হয় আব্দুর রহিমকে। তাকে মূলত মারার উদ্দেশ্যই ছিল 2009 সালের 25 ফেব্রুয়ারিতে, কিন্তু ওই দিন মারতে ব্যর্থ হয়। পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয়। এটা 2010 সালের জুলাই মাসে। রাজসাক্ষী হলে অভিযোগ থেকে খালাস এবং বিদেশে স্থায়ী হওয়ার প্রলোভনও দেখানো হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, কারাগারের মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রাথমিক তদন্ত রিপোর্ট চেয়েছেন আদালত। কোর্ট তলব করছে চকবাজার থানাকে যে অপমৃত্যু মামলার রিপোর্ট দেওয়ার জন্য, ডিটেলস এবং রিপোর্ট দেওয়ার জন্য। দেন পরবর্তীতে কোর্ট পরবর্তী প্রসিডিং আগাবে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সেনাপ্রধান আজিজ আহমেদ, শেখ সেলিম, শেখ হেলাল, মির্জা আজম, হাসানুল হক ইনু, আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ জনকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসিন এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। কোটা আন্দোলন চলাকালে রূপগঞ্জের স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে আইনজীবী। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়। মামলার মূল রহস্য এবং অস্ত্র, গুলি এবং বোমা এবং অন্যান্য কোন কোন আসামি জড়িত সেইগুলি উদ্ধার, সেই তথ্য উদ্ঘাটনের জন্য, অস্ত্র উদ্ধারের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং তাকে 6 দিনের রিমান্ড বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব কাজী মোহসিন সাহেব 10 দিন চাইছিল, 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন তেজগাঁও থানার পরিদর্শক সরওয়ার আলম খান। আব্দুস সোবহান মিয়া গোলাপ 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। 2018 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর 3 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। দেখছেন সংবাদ রাত। সচিবালয় পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাহিনীকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য সংগ্রামী বন্ধুরা, ফ্যাসিস্ট হাসিনাকে এই দিল্লির সরকার, বিজেপি সরকার আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমরা দিল্লিকে বলতে চাই, বন্দি বিনিময় চুক্তি অনুসারে অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমাদের দেশে ফেরত পাঠাতে হবে। হাসিনাকে আমরা ফেরত এনে তার বিচার নিশ্চিত করব। বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহনাফ সাঈদ খান। বন্ধুগণ, মাইকটা ঠিক করেন, এই মাইক ঠিক করেন। বন্ধুগণ, যারা ত্রাণের গাড়ি আটকে দেয় তারা কি এদেশের মানুষ হতে পারে? বন্যা পীড়িত মানুষ, এত লক্ষ লক্ষ মানুষ সেখানে এত মানুষ মৃত্যুর ঝুঁকিতে আছে, খাবার পাচ্ছে না, সেখানে যারা উপদেষ্টাদেরকে সচিবালয়ে যেতে দিচ্ছে না, তারা কি উল্টা নিচের দিকে শুরু থেকে বন্ধুগণ, যারা ত্রাণের গাড়ি আটকে দেয় তারা কি এই বাংলার মানুষ হতে পারে? যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বন্যায় আটকে আছে, জীবনের ঝুঁকিতে আছে, সেখানে উপদেষ্টাদেরকে সচিবালয় যেতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, তারা কি এদেশের শত্রু নয়? এই খুনি হাসিনা দিল্লিতে বসে বসে যত ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। বাংলাদেশের ছাত্র জনতাকে আর কোনো নয় ছয় বোঝানোর সুযোগ নেই। তারা রাজপথে আছে, তারা হাসিনা থেকে পালাতে বাধ্য করেছে এবং হাসিনার দোসরদেরকেও এদেশ ছাড়তে বাধ্য করবে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যার যত অভিযোগ আছে লিখিতভাবে দেন, কেউ সচিবালয় ঘেরাও করবেন না। তারপরও তাদের এত দুঃসাহস কিভাবে হয়?
এই জনতার সরকারকে যারা আনস্টেবল করতে চায় তাদেরকে এই বাংলার জনগণ, ছাত্র জনগণ রুখে দিবে। তাই আমাদেরকে সচেতন ভাবে যতক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র রক্ষা না করতে পারছি, আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, ছাত্র জনতার অভ্যুত্থানকে বৃথা যেতে দেব না। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, যারা বন্যার ত্রাণ আটকে দেয় তাদেরকে আমরা গণশত্রু হিসাবে ঘোষণা করছি। এই আনসার লীগের গুন্ডারা শিক্ষার্থীদের উপর আপনারা দেখেছেন কিরকম নৃশংসভাবে হামলা চালিয়েছে। তারা কি চাকরি করার যোগ্য? তারা কি জনগণের সেবা করছে নাকি জনগণের উপর হামলা চালাচ্ছে? তাদের কি চাকরি করার কোনো অধিকার আছে? বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কি তাদের বিচারের দাবি জানায়? এই আনসার লীগের সন্ত্রাসীরা যারাই শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে কারা নির্যাতিত ছাত্র নেতা আবু বাকের মজুমদার সমন্বয়ক বৈষম্য বিরোধী এবং সমাপনী বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। আপনাদের ডাকলাম, আমরা অনেকবার ডাকা হয়েছে। গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথ ছাড়ে না। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বলে দিতে চাই, যারা আমাদের গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কিন্তু কালো হাত থাকবে না। সকল কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। প্রিয় সহযোদ্ধারা, আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন 5ই আগস্টে একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়, কিন্তু তার পরবর্তীতে সরকার গঠনের পর থেকে এই দিল্লিতে বসে খুনি হাসিনা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলার ছাত্র জনতা এখন পর্যন্ত সকল ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে। আমরা ছাত্র রাজনীতির টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বলে দিতে চাই, আগামী দিনেও যদি কেউ ষড়যন্ত্র করতে চায় ছাত্র জনতা রাজপথে তার জবাব দেবে। আপনারা দেখেছেন পান থেকে চুন না খসলেই লং মার্চ টু সচিবালয়। আরে ভাই, গত 17 বছর কই ছিলেন আপনারা? গত 17 বছর কই ছিলেন? যখন হাসিনা ক্ষমতায় ছিল, যখন সে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছিল, তখন কেউ কথা বলেন নাই। আজকে ছাত্র জনতা যখন সরকার গঠন করেছে, আপনারা তাদেরকে সময় না দিয়ে শুধু মাঠে নেমে আসেন। আপনারা যে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন তা ছাত্র জনতা কোনোভাবেই করতে দেবে না। আমরা সারা দেশবাসীকে আহ্বান জানাই, যাদের যত দাবি আছে আপনারা লিখিতভাবে উপস্থাপন করুন। আরেকটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সময় লাগবে, আমাদের এই সরকারের সময় লাগবে। আপনারা আমাদেরকে সময় দিন, ছাত্র জনতা আমরা একসাথে সকল দাবি আদায় করবো। কি একটা পরিস্থিতি লাগবে কি জানছে।